এসেছো? বাবা, তুমি আজ এত কিছু এনেছো, এগুলো দিয়ে কি হবে বাবা? এগুলো দিয়ে মাটির পুতুল বানানো হবে রে মা। টোনা, এসব যে নিয়ে এসেছো, টাকা কোথায় পেলে? নতুন অর্ডার পেয়েছো নাকি? হ্যাঁ গো, একটা নতুন অর্ডার পেয়েছি। অনেকগুলো রঙিন পুতুলের অর্ডার পেয়েছি। 1 সপ্তাহের মধ্যে সব পুতুল বানিয়ে পাশের বনে ডেলিভারি দিতে হবে। পুরো 5,000 টাকার অর্ডার পেয়েছি, তাই তো মহাজনের কাছে টাকা ধার নিয়ে এসব কিনে আনলাম। কি? ওই বদমাশ মহাজনের কাছে টাকা ধার নিয়েছো? তুমি তো জানোই ও কিরকম। সময় মতো টাকা দিতে না পারলে ও তো বাড়িঘর সব কেড়ে নেয়। ওসব নিয়ে চিন্তা করো না, অর্ডারের টাকা পেলেই মহাজনের টাকা শোধ করে দিব। নাও, এবার কথা বাদ দিয়ে জিনিসপত্র নিচে নামিয়ে নাও। মনুষ্য কুলের সবাই শুধু আমাকে তান্ত্রিক দিয়ে ধরিয়ে দিতে চায়। আমি তো সবার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে তান্ত্রিক ডেকে আনে। তাই আমি মনুষ্য কুল ছেড়ে পক্ষে কুলে এলাম। এখানে কিছুদিন আমি আনন্দের সাথে দিন কাটাবো। খুব জল তেষ্টা পেয়েছে। ওই তো একটা পুকুর, যাই একটু জল খেয়ে নেই। এরপর ডাইনি জল খাওয়ার জন্য পুকুর পাড়ে যায়, আর স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই ভয় পেয়ে যায়। ওরে বাবা রে বাবা, এটা আবার কে? কি ভয়ঙ্কর দেখতে! আরে, এটা তো আমারই প্রতিচ্ছবি। আমি এত ভয়ঙ্কর দেখতে যে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছি। তবে মানুষের আর কি দোষ? আমার এমন ভয়ঙ্কর রূপের জন্যই আমারই কোনো বন্ধু নেই। টুনি, পুতুলগুলো ভালো করে রং করো। আজকের মধ্যেই সব কাজ শেষ করতে হবে। টোনার পুরো পরিবার অনেক পরিশ্রম করে অর্ডারের পুতুলগুলো তৈরি করতে থাকে। টানা 3 দিন কাজ করার পর অবশেষে তাদের সম্পূর্ণ পুতুলের কাজ শেষ হয়ে যায়। যাক বাবা, অবশেষে সব পুতুলের কাজ শেষ হলো। বাবা, এই যে তোমার টিফিন বাটি। আজ আমি তোমার জন্য খাবারের বাটি সাজিয়েছি। বাবা, আমি কিন্তু অনেক কাজ করেছি, তাই তুমি আমার জন্য এক জোড়া রঙিন জুতো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে রে মা, আনবো। এরপর টোনা ছুরি মাথায় নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আরে আরে, ওই পাখির মাথার ঝুড়ি থেকে সুন্দর সুন্দর রঙিন পুতুল। আমার তো খেলার কোনো সাথী নেই, আর খেলনাও নেই। আমি বরং ওই খেলনাগুলো নিয়ে যাই। এরপর পিচ্চি ডাইনি টোনার ঝুড়ি থেকে সব খেলনা নিয়ে চলে যায়, আর টোনা কিচ্ছু বুঝতে পারে না। কি হলো ব্যাপারটা? হঠাৎ ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? দেখি তো ঝুড়িটা। হায় হায় রে, আমার ঝুড়ির পুতুল কোথায় গেল? হায় বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এত টাকা ঋণ করে পুতুল বানালাম, কিন্তু পুতুলগুলো তো ডেলিভারি দিতে পারলাম না। এবার আমাদের কি হবে? মহাজনের টাকা শোধ করব কি করে? টোনা মন খারাপ করে হতাশ মুখে ফাঁকা ছুরি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এই বাটিতে আবার কি আছে দেখি তো। আরে, এটাতে তো দেখছি খাবার রয়েছে। ভালোই হলো, খুব খিদে পেয়েছিল। খাবারগুলো খেয়ে পুতুলগুলো নিয়ে আনন্দ করে খেলবো। এরপর পিচ্চি ডাইনি খাবার শেষ করে। আরে টোনা, এত তাড়াতাড়ি ফিরে এলেছি, আর মুখটা তোমার এমন লাগছে কেন? কি হয়েছে টোনা? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো টোনা? কেন যে তুমি ঋণ করে এসব করতে গেলে? এবার কি হবে? ওই মহাজন কি আমাদের এত সহজে ছেড়ে দিবে? টাকা দিতে না পারলে যে সে আমাদের শেষ সম্বল বাড়িটুকু কেড়ে নিবে। তুমি আমার জন্য রঙিন জুতো আনোনি? 2 দিন পর বাড়ি ঘর হারিয়ে না খেয়ে থাকতে হবে, আর তুই রঙিন জুতোর কথা বলছিস? আহা টুনি, ওকে বকছো কেন? ও তো ছোট, ও কি আর আমাদের দুশ্চিন্তা বুঝবে? তুই যা মা, খেলতে যা। তোর মায়ের এখন মনটা খারাপ।
যে মা বকলো কি জানি, ওই তো কনকটা খেলছে, আমি বরং ওদের সাথে খেলি। এই কনকটা, তোরা ক্রিকেট খেলছিস? আমাকেও তোদের সাথে খেলতে নে না যে, আমিও খেলবো। তোর সাথে আমরা এখন খেলতে চাই না, আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে। এখন এখান থেকে যা তো, একদম বিরক্ত করিস না। টুকিকে কেউ খেলাই নেয় না, তাই টুকি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটা বটগাছের নিচে বসে কাঁদতে থাকে। বটগাছের উপরেই ছিল পিচ্চি ডাইনি। এই বাচ্চা পাখিটার আমার কি হলো? এভাবে কাঁদছে কেন? আমি কাঁদছিলাম দেখে কি ও আমাকে ভেঙ্গাচ্ছে? এই মেয়ে, তুই আমাকে ভেঙ্গিয়ে কাঁদছিস কেন রে? আমি তোমাকে ভেঙ্গাতে যাবো কেন? আমি তো আমার দুঃখের জন্য কাঁদছি। আমার কোনো ভালো বন্ধু নেই, তাই তো আমাকে কেউ খেলায় নেয় না। তোরও খেলার কোনো বন্ধু নেই? জানিস তো, আমারও কোনো খেলার বন্ধু নেই। আচ্ছা, তুই যে আমার সাথে কথা বলছিস, তোর ভয় করছে না? না, আমি তো একটু ভয় করছি না। আচ্ছা, তোমার তো কোনো বন্ধু নেই, আর আমারও নেই। তুমি কি আমার বন্ধু হবে? তুই আমার বন্ধু হবে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। এরপর পিচ্চি ডাইনির সাথে টুকির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। টুকি প্রতিদিন এসে ডাইনির সাথে খেলতো। তোদের আমি মাত্র একদিন সময় দিলাম, এর মধ্যে আমার ধারের টাকা শোধ করতে না পারলে আমি তোদের বাড়ি থেকে বের করে তোদের সবকিছু দখল করে নিব, এই বলে দিলাম। এতগুলো টাকা এখন আমরা কোথায় পাবো? তবে কি আমাদের ঘর বাড়ি সবকিছু হারাতে হবে? মেয়ে, ওই কাকুটা যদি আমাদের সবকিছু দখল করে, তবে আমরা থাকবো কোথায় মা? তবে কি আমরা গাছতলায় থাকবো? সব আমার জন্য হয়েছে, কেন যে এত টাকা ধার করে লাভের আশায় পুতুল বানাতে গেলাম। বিকেল হতে প্রতিদিনের মতো টুকি তার ডাইনি বন্ধুর সাথে দেখা করতে যায়। এই দেখ টুকি, আমি তোর জন্য কত পুতুল এনেছি। আয়, আমরা এগুলো দিয়ে দুজনে খেলি। টুকি পুতুলগুলো দেখে চিনতে পারে যে এগুলোই তার বাবার হারানো পুতুল। এই তো, এগুলো তো আমার বাবার পুতুল। এই পুতুলগুলো তুমি কোথায় পেলে? এই পুতুলগুলো হারানোর জন্য আজ আমরা পথে বসতে চলেছি। কি হয়েছে? আমাকে সবটা বলতো। এরপর টুকি সব ঘটনা তার ডাইনি বন্ধুকে খুলে বলে। তবে সেদিন যার ঝুড়ি থেকে পুতুলগুলো নিয়েছিলাম, সে তোর বাবা ছিল। তোকে আমার জন্য আজ তোরা বিপদে পড়েছিস। আমি তোর বাবার ঝুড়ি থেকে পুতুলগুলো নিয়েছিলাম। আমার জন্য যেহেতু তোদের ক্ষতি হয়েছে, তাই আমি তোদের সাহায্য করব। তুই একটু এখানেই দাঁড়া, আমি আসছি। এই নে তোকে, এটা একটা উপকারী খেজুর গাছ। এই গাছের অনেক গুণ। এই গাছে প্রতি মাসে একটি করে সোনার খেজুর ধরবে, আর বাকি সাধারণ খেজুরগুলো ঔষধের মতো কাজ করবে। এই ছোট গাছ বাড়ির উঠোনে রোপণ করলে দেখবি 1 মিনিটের মধ্যে গাছটি বড় হয়ে যাবে। তোদের আর কোনো অভাব থাকবে না তোকে। এরপর টুকি খুশি হয়ে উপকারী খেজুর গাছ নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়ির উঠোনে রোপণ করতে গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছে একটি সোনার খেজুরও ধরা থাকে। এখানে এই গাছ এলো কি করে? আর গাছে আবার সোনার খেজুর, এসব কি হচ্ছে? এরপর টুকি সব ঘটনা তার বাবা মাকে খুলে বলে। তারপর টোনা সোনার খেজুর বিক্রি করে মহাজনের টাকা শোধ করে দেয় আর বাকি টাকা দিয়ে আবারও পুতুলের ব্যবসা শুরু করে। তাদের সব অভাব কেটে যায় আর এদিকে টুকিও প্রতিদিন তার ডাইনি বন্ধুর সাথে খেলতে যেত। তো বন্ধুরা, দেখলে তো, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
বাই বাই। কিরে টুনি, তুই এর আগের বারও আমাকে টাকা দিসনি। তুই তো খুব বলেছিলি যে আমাকে অর্ধেক ভাগ দিবি, আর তুই অর্ধেক ভাগ নিবি, কিন্তু টাকা দিচ্ছিস না কেন বলতো? মোড়ল মশাই, এর আগের বার তো সেরকম ফলন হয়নি, তাই দিতে পারিনি। এবার যা হয়েছে তা বিক্রি করে আপনার টাকা আমি সব পরিশোধ করে দিব। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই। ঠিক আছে ঠিক আছে, আমি যেন সঠিক সময়ে আমার টাকা পেয়ে যাই। মোড়ল মশাই, টনি তো এর আগের বারে টাকা দেয়নি, এবারও হয়তো আপনাকে টাকা দিবে না। তাছাড়া পেঁয়াজের যে দাম বেড়েছে, আপনি তো চাইলে এসব পেঁয়াজ আপনি একাই নিতে পারেন মোড়ল মশাই। কথাটা তো তুই ভুল বলিসনি রে শালিক, কিন্তু টুনিকে না জানিয়ে সব পেঁয়াজ নিতে হবে, নয়তো টুনি আগের টাকাগুলো দিতেই চাইবে না। একদম ঠিক বলেছেন মোড়ল মশাই, তাহলে আমরা আজ রাতেই টনির সব পেঁয়াজ চুরি করে নিয়ে যাব। আর দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে আসে। শালিক, যা সব পেঁয়াজ বস্তায় ঢোকা, আর যা করার তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই তো মোড়ল মশাই, আমার সব পেঁয়াজ তোলা শেষ, আর দুই একটা পেঁয়াজ গাছ আছে, সেগুলো নিতে গেলে সময় লাগবে। চলুন এখন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল। এরপর মোড়ল আর শালিক সব পেঁয়াজ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টুনি তার জমিতে আসে। এ কি, আমার পেঁয়াজগুলো গেল কোথায়? কে আমার এত বড় সর্বনাশ করলো? এখন আমি মোড়ল মশাইকে কিভাবে টাকা দিব, আর আমার সংসারই বা কি করে চালাবো? এরপর টুনি এসব ভাবতে ভাবতে কান্না করতে করতে এক ঘন বনে চলে আসে। টুনি বুঝতেই পারেনি কান্না করতে করতে ঘন বনে চলে এসেছে। ও মা, আমি তো ঘন জঙ্গলে চলে এলাম, আর আমি কিছু তো বুঝতেও পেলাম না। এসব ভেবে আর চলবে না, বাসায় চলে যাই। এরপর যখন টুনি বাসায় যেতে ধরে তখনই টুনি একটা জাদুর আয়না দেখতে পায়। এ কি, এই আয়না এখানে কেন? আর এই ঘন বনে বা আয়না এলো কি করে? যাই, এই আয়না নিয়ে তার মালিককে খুঁজে বের করি। এই বলে টুনি যখনই আয়না ধরে তখনই টুনি এক অদ্ভুত দেশে চলে যায়। এ কি, আমি কোন অদ্ভুত জায়গায় চলে এলাম? আর এই জায়গা তো বেশ সুন্দর, কত ফুল ফল আর সুন্দর নদীও রয়েছে। এরকম সুন্দর রাজ্য তো আমি আগে কখনো দেখিনি। ওই তো প্রজাপতি দেখা যাচ্ছে, ওদের গিয়ে জিজ্ঞাসা করি কিভাবে আমার বনে যেতে পারবো আমি। এরপর টুনি সেই প্রজাপতির কাছে চলে আসে। প্রজাপতি, ও প্রজাপতি, আমাকে সাহায্য করো না গো, আমাকে আমার বনের পথ দেখিয়ে দাও না। এ কি, প্রজাপতিরা তো কথাই বলছে না, কিন্তু কেন? প্রজাপতি, তোমাদের কি কিছু হয়েছে? তোমরা আমাকে সবটা বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে। তুমি সত্যি বলছো? তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ প্রজাপতি, আমি তোমাদের সাহায্য করব। আগে বলি তো দেখো কি সাহায্য করতে পারি। আমাদের এই প্রজাপতি রাজ্য প্রজাপতি রানী ছাড়া পুরোই অচল, কিন্তু আমাদের প্রজাপতি রানী এক কঠিন রোগে আক্রান্ত। আহারে, প্রজাপতি রানীর জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে। প্রজাপতি রানীর রোগ সারানোর জন্য কি কোনো জড়িবুটি নেই যার মাধ্যমে প্রজাপতি রানী সুস্থ হতে পারে? হ্যাঁ আছে তো, যদি কোনো ভালো মনের পাখি তার গাছের পেঁয়াজের রস করে আমাদের প্রজাপতি রানীকে খাইয়ে দেয়, তাহলে আমাদের প্রজাপতি রানী সুস্থ হয়ে যাবে। টুনি পাখি, তুমি নিশ্চয়ই অনেক ভালো মনের পাখি, তুমি তোমার পেঁয়াজ গাছের পেঁয়াজের রস করে আমাদের প্রজাপতি রানীকে খাইয়ে দাও টুনি পাখি। আমার পেঁয়াজ গাছের পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ প্রজাপতি, আমার পেঁয়াজ গাছে দুই একটা পেঁয়াজ আছে, তা দিয়েই হয়ে যাবে। তোমরা আমার বনে যাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ টুনি পাখি, তুমি আমার সাথে এসো। এরপর প্রজাপতি আর টুনি জাদুর আয়নার ভেতর দিয়ে টুনিদের বনে আসে, আর পেঁয়াজ নিয়ে তারা আবারও জাদু আয়নার ভেতর দিয়ে প্রজাপতি রাজ্যে চলে আসে। এরপর প্রজাপতি টুনিকে প্রজাপতি রানীর কাছে নিয়ে আসে, আর টুনি পেঁয়াজের রস করে প্রজাপতি রানীকে খাইয়ে দেয়, আর সাথে সাথে প্রজাপতি রানীর রোগ সেরে যায় আর পুরোই সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার রোগ সেরে আমাকে সুস্থ করেছো আর আমার প্রজাপতি রাজ্যে সুখ শান্তি ফিরিয়ে দিয়েছো। কিন্তু তুমি ওই ঘন বনে কি কারণে এসেছিলে? ওই ঘন বনে তো কোনো পশু পাখি আসে না।
এরপর টুনি প্রজাপতি রানীকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, টুনি তুমি কোনো চিন্তা করো না। এই নাও টুনি, এটা হচ্ছে এক জাদুর লাল পেঁয়াজ। এটা তুমি জমিতে রোপণ করবে, আর সাথে সাথে অনেক লাল পেঁয়াজ হবে। তা দিয়ে তোমার দিন অনেক ভালো কাটবে। ধন্যবাদ প্রজাপতি রানী। আর হ্যাঁ টুনি, যাওয়ার পথে আমাদের রাজ্যের নদীতে একটা ডুব দিয়ে যাবে, তাহলে তোমার মন আরো পরিষ্কার হয়ে যাবে। এরপর প্রজাপতি আর টুনি সেই নদীর কাছে চলে যায়, আর টুনি নদীতে একটা ডুব দেয়। তারপর প্রজাপতি টুনিকে তার বাসায় রেখে আসে। প্রজাপতি রানীর দেয়াই লাল পেঁয়াজ জমিতে রোপণ করি। এরপর টুনি লাল পেঁয়াজ জমিতে রোপণ করে, আর পেঁয়াজ রোপণ করার সাথে সাথে পুরো জমিতে অনেক পেঁয়াজ হয়। তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। বাহ, অনেক লাল পেঁয়াজ হয়েছে, এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো, আর মোড়ল মশাই টাকাও দিতে পারবো। আমি কি দেখলাম? সব তো পুরো অবাক কাহিনী। এসব তো মোড়ল মশাইকে বলতেই হবে। এরপর শালিক মোড়লের বাসায় যায়, আর মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। শালিক, তুই কি এসব নিজের চোখে দেখেছিস? হ্যাঁ মোড়ল মশাই, বিশ্বাস না হলে আপনি গিয়ে নিজের চোখে দেখতে পারেন। ঠিক আছে শালিক, চল। এরপর মোড়ল আর শালিক টুনির পেঁয়াজ জমির কাছে আসে, আর এসব দেখে মোড়ল তার চোখকে বিশ্বাস করতে পারে না, আর মনে মনে অনেক লোভ জাগে। শালিক, যা এক্ষুনি বস্তা নিয়ে আয়, আমরা আজও সব লাল পেঁয়াজ তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখনই প্রজাপতি রানী সেখানে চলে আসে। এ কি প্রজাপতি রানী, তুই এখানে কেন? তুই পেঁয়াজ তুলতে বাধা দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। শয়তান লোভী মোড়ল, তুই তোর লোভের কারণে অন্যের জিনিস চুরি করছিস। তোদের লোভের শাস্তি তো তোদের পেতেই হবে। এরপর প্রজাপতি রানী মোড়ল আর শালিককে বন্দি করে, আর তখনই টুনিও তার জমিতে আসে, আর প্রজাপতি রানী টুনিকে সব কথা খুলে বলে। ছি মোড়ল মশাই, আপনি নিচু কাজটা করতে পারলেন? আপনার মনে এত লোভ। আমাদের ভুল হয়েছে রে টুনি, তুই আমাদের এবারের মতো ক্ষমা করে দে। আমরা এরপর থেকে কখনোই চুরি করব না। হ্যাঁ রে টনি, তুই আমাদের ক্ষমা করে দে। চুরি করা মহাপাপ, যা তোমরা করেছো। চুরি করার শাস্তি তো তোমাদের পেতেই হবে। প্রজাপতি রানী তোমাদের যা করার করে নিবে। দেখলে তো বন্ধুরা, চুরি করলে নিজের কি পরিণতি হয়। তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তোতা, দুদিন পর দীপাবলি আসছে, তাই বনে ঘোষণা করে দে তো, যে পাখি সুন্দর করে বাড়ি সাজাতে পারবে তাকে আমার কাছে আসতে বল। আচ্ছা ঠিক আছে বন প্রধান। একটি বিশেষ ঘোষণা, দীপাবলির জন্য যে সুন্দর করে বাড়ি সাজাতে পারে তাকে বন প্রধানের সাথে দেখা করার অনুরোধ রইল। একটি বিশেষ ঘোষণা। কাকুলি, দেখেছো বন প্রধান তার বাড়ি সাজানোর জন্য পাখি খুঁজছে, আর বন প্রধানের বাড়ি সাজিয়ে দিলে তো অনেক স্বর্ণ মুদ্রা পাবো। তাই এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তুমি এখন বন প্রধানের কাছে যাও আর বলবে যে এর আগে দীপাবলিতে আমি পাশের বনে বন প্রধানের বাড়ি সাজিয়ে দিয়েছিলাম। এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে, কেমন? তাহলে দেখবে বন প্রধান তোমাকেই বাড়ি সাজানোর কাজ দিবে। আচ্ছা ঠিক আছে কাকুলি, তাই বলবো। এসব বলে কালু বন প্রধানের বাড়ির দিকে যেতে থাকে, আর পথে টুনি ও টুকির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, এইদিকে কোথায় যাচ্ছিস? বন প্রধানের কাছে যাচ্ছি কালু দাদা। বন প্রধান তো ঘোষণা দিয়েছে যে পাখি দীপাবলির জন্য ঘর বাড়ি সাজাতে পারবে তাকে দেখা করতে বলেছে। কিন্তু তুই তো দীপাবলির জন্য সুন্দর করে ঘর সাজাতে পারিস না। আমি তো কখনো তোকে সুন্দর ঘর সাজাতে দেখিনি। তাহলে তুই কেন বন প্রধানের সাথে দেখা করতে যাচ্ছিস? আমি গরিব পাখি বলে দীপাবলিতে আমার ঘর সুন্দর করে সাজাতে পারিনি, কারণ সুন্দর করে সাজাতে গেলে অনেক জিনিসপত্র কিনতে হয়। সেই টাকা তো আমার কাছে ছিল না। আর বন প্রধান যদি সব জিনিসপত্র এনে দেয় তাহলে তার বাড়ি সুন্দর করে সাজিয়ে দিতে পারবো আমি। এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই রে টুনি।
আমি ছাড়া কেউ সুন্দর করে দীপাবলির জন্য বাড়ি সাজাতে পারবে না, তাই বনপ্রধান আমাকেই কাজ দেবেন। কাকে কাজ দিবেন সেটা বনপ্রধানই ভালো জানেন। এসব বলে টুনি বনপ্রধানের বাড়ির দিকে চলে যায়। কি ভেবেছিস তোকে আমি কাজ দিতে দেব নাকি? দেখ আমি কি করি। যাই বাবা, তাড়াতাড়ি বনপ্রধানের কাছে যাই, নয়তো টুনিকে আবার কাজ দিয়ে দেবে। তুমি কি সত্যি দীপাবলির জন্য আমার বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবে? জি বনপ্রধান, পারবো আমি। বনপ্রধান, টুনিকে এই কাজ দেবেন না। টুনি ভালো করে বাড়ি সাজাতে পারবে না, তাই আপনি আমাকে কাজটা দিন। আমি অনেক সুন্দর করে দীপাবলির জন্য বাড়ি সাজিয়ে দিতে পারি। এর আগে পাশের বনের বনপ্রধানের বাড়ি সাজিয়ে দিয়েছিলাম। তোমরা তো দুজনেই কাজ পারো, কিন্তু দুজনকে তো কাজ দিতে পারবো না। তাই আজ তোমরা তোমাদের নিজেদের বাড়ি সুন্দর করে সাজাবে। যার বাড়ি বেশি সুন্দর হবে আমি তাকেই কাজ দিব। তবে আমি কিন্তু রাতে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর টুনি ও কালু সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। মা, ও মা, তোমার কাছে তো এত টাকা নেই, তাহলে তুমি কিভাবে সুন্দর করে বাড়ি সাজাবে? আমি নিজ হাতের তৈরি জিনিস দিয়ে বাড়ি সাজাবো রে মা। সেটা যদি বনপ্রধানের পছন্দ হয় তাহলে ঠিক তিনি তার বাড়ির কাজ আমাকে দিবেন, আর পছন্দ না হলে তো করার কিছু নেই। চল আমরা পুকুর থেকে ভালো মাটি নিয়ে এসে দেওর বানাই, আর দেওর দিয়ে পুরো বাড়ি আলোকিত করব। হ্যাঁ মা, চলো। এরপর টুনি আর টুকি পুকুরে চলে যায়, আর তখনই আড়াল থেকে কালু তাদের সব কথা শুনে ফেলে। টুনি নাকি মাটির দেওরে বাতি জ্বালিয়ে বাড়ি নাকি আলোকিত করবে। এমন সাজ বনপ্রধান কখনোই পছন্দ করবে না। তাই আমি আমার বাড়িটা দামি দামি লাইট দিয়ে সাজাবো, তাহলে বনপ্রধান আমার বাড়িটাই পছন্দ করবে। কিন্তু দামি লাইট কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বুদ্ধি একটা পেয়েছি, কনককে দিয়ে এই কাজ করাবো। তার আগে কাকুলিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এসব বলে কালু কনকের কাছে চলে যায়। কনক তখন উঠানে বসে খেলা করছিল। কনক, বাবা কনক, দুদিন পর দীপাবলির উৎসব, তোকে নিয়ে এবার মেলায় যাব। তুই আবার তোর মায়ের সাথে নানু বাড়িতে যাস না জানো? সত্যি বাবা, আমাকে মেলায় নিয়ে যাবে? ইয়ে, কি মজা কি মজা। ঠিক আছে বাবা, আমি মায়ের সাথে নানু বাড়িতে যাব না। কাকুলি, কাকুলি, বাইরে এসো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে কালু? বনপ্রধানের বাড়িতে কাজ পেলে? কাজ তো পেয়েছি কাকুলি, কিন্তু বনপ্রধান বলেছে আমাকে একাই কাজ করতে হবে। তুমি যদি লুকিয়ে আমাকে সাহায্য করতে যাও, তাই বনপ্রধান তোমাকে তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিতে বললো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন থেকে মায়ের বাড়িতে যাওয়াই হয় না। বাবা কনক, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ তোর নানু বাড়িতে যাব। মা, আমি নানু বাড়িতে যাব না, কারণ বাবা আমাকে দীপাবলির উৎসবে মেলায় নিয়ে যাবে। কাকুলি, ছেলেটা মেলায় যেতে চায়, তাই ওকে রেখে যাও। আমি ওকে নিয়ে মেলায় যাব, আর তুমি দীপাবলির পরের দিন বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে কালু, তুমি যে সৎ বাবা হয়ে আমার ছেলেটাকে এত ভালোবাসো, এসব দেখে আমার খুব ভালো লাগে। এসব বলে কাকুলি তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবা কনক, চল আজ তোকে বাজারে নিয়ে গিয়ে রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ বাবা, চলো। দাদা, এদিকে একটু এসো, তোমার সাথে কথা আছে। কি কথা রে, বল দেখি। এটা হলো আমার সৎ ছেলে, একে তোমার কাছে রেখে কিছু দামি দামি লাইট দাও, আর ওকে মিথ্যে বলে কারো কাছে বিক্রি করে টাকাটা নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, এই নে কিছু লাইট। এই লাইটগুলো বাড়িতে লাগালে খুব সুন্দর লাগবে। সুন্দর হলে তো ভালোই হবে। বাবা কনক, আমি লাইটগুলো বাড়িতে রেখে আসছি, তুই এই দাদার দোকানে বসে থাক। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। এরপর কালু লাইটগুলো নিয়ে বাড়িতে চলে আসে, আর এদিকে টুনিও টুকি মাটি দিয়ে অনেকগুলো দেওর বানিয়ে ফেলে। মা টুকি, অনেক তো দেওর বানিয়েছি, এগুলো হলেই বাড়ির চারপাশ হয়ে যাবে। দেওরগুলো এখানে শুকাতে থাক,
চল এখন আমরা জঙ্গল থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুনি ও টুকি জঙ্গলে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। কালু তার বাড়িতে লাইট দিয়ে সাজাতে থাকে আর টুনিকে মাটির দেওর ও ফুল দিয়ে বাড়ি সাজাতে দেখে সে হাসতে থাকে। বোকা টুনি শুধু শুধু কষ্ট করে বাড়িটা সাজাচ্ছে। আমার বাড়িটা যা সুন্দর লাগছে। টুনির ওই মাটির দেওর আর ফুল দিয়ে সাজানো বাড়ি দেখলে বনপ্রধান রেগে যাবে। এই ছানাকে বাড়িতে নিয়ে যাই, কাল সকালে একে মানুষের রাজ্যে গিয়ে বিক্রি করে আসবো। আঙ্কেল, বাবা তো এখনো আসছে না, তুমি আমাকে বাড়িতে রেখে এসো না। তোর বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তুই বরং আজ আমার বাড়িতে চল। কাল ঠিক তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কারণ এই সন্ধেবেলায় তো আমি তোদের বাড়ি চিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলো। এরপর পেঁচা কনককে নিয়ে তার বাড়িতে চলে যায় আর এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে। আর রাত হতেই বনপ্রধান ও তোতা কালুর বাড়িতে চলে আসে। কালু, এটা তোর বাড়ি? জি বনপ্রধান, এটা আমার বাড়ি। নিশ্চয় আমার বাড়িটা আপনার পছন্দ হয়েছে। আর পছন্দ হবে না কেন? আমি তো দামি দামি লাইট দিয়ে বাড়ি সাজিয়েছি আর টুনি মাটির তৈরি দেওর আর ফুল দিয়ে বাড়ি সাজিয়েছে। টুনির বাড়ি দেখলে আপনার একদম পছন্দ হবে না। আপনার বাড়ির কাজটা আমাকেই করতে দিন। আগে দুই বাড়ি দেখবো, তারপর সিদ্ধান্ত নিব। এসব বলে তারা টুনির বাড়িতে চলে আসে আর টুনির বাড়ি দেখে বনপ্রধান অবাক হয়ে যায়। টুনি, তুমি কি এই বাড়ি নিজে হাতে সাজিয়েছো? জি বনপ্রধান, আমি মাটি দিয়ে দেওর বানিয়ে বাতি জ্বালিয়েছি আর জঙ্গল থেকে ফুল নিয়ে এসে বাড়ি সাজিয়েছি। লাইট কেনার মতো টাকা নেই, তাই এভাবে সাজিয়েছি বনপ্রধান। কালু সব কেনা লাইট দিয়ে সাজিয়েছে, তবুও কালুর বাড়ি সুন্দর করে সাজানো হয়নি। টুনি, তোমার বাড়ি সাজানো আমার অনেক পছন্দ হয়েছে। তুমি নিজ হাতে এত সুন্দর করে বাড়ি সাজাতে পারো? নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। বনপ্রধান, আমি এত কষ্ট করে দামি দামি লাইট এনে বাড়ি সাজালাম, তবুও আপনি আমার বাড়ি পছন্দ করলেন না। শুধু দামি জিনিস দিয়ে বাড়ি সাজালেই সেই বাড়ি সুন্দর দেখা যায় না, হাতের তৈরি জিনিস দিয়েও বাড়ি সাজিয়ে সুন্দর করা যায়। টুনি, কাল সকালে তুমি আমার বাড়িতে যাবে আর সুন্দর করে বাড়ি সাজানোর কাজ শুরু করে দিবে। বিনিময়ে আমি তোমাকে 200 স্বর্ণ মুদ্রা দিব। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এসব বলে বনপ্রধান ও তোতা সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। সকাল হতেই টুনি বনপ্রধানের বাড়ির দিকে যেতে থাকে। তখনই পথে পেঁচা ও কনকের সাথে দেখা হয়ে যায়। পেঁচা দাদা, তুমি কাকের ছানাকে নিয়ে ওদিকে কোথায় যাচ্ছো? কেন? ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, যাও তবে। এরপর পেঁচা কালুর বাড়িতে না গিয়ে মানুষের রাজ্যের দিকে যেতে থাকে। তখনই পথে কাকুলির সাথে দেখা হয়ে যায়। বাবা কনক, তুই পেঁচা দাদার সাথে কোথায় যাচ্ছিস? তোকে ছাড়া আর ভালো লাগে না, তাই তোকে নিতে আসলাম। ওকে তুই নিয়ে যেতে পারবি না। আমার ছেলেকে আমি নিয়ে যেতে পারবো না মানে? কি বলছো এসব? তারপর পেঁচা কাকুলিকে সব কথা খুলে বলে। যে কালুকে বিশ্বাস করে আমি আমার ছেলেকে তার কাছে রেখে গিয়েছিলাম, আর সেই কিনা আমার ছেলেকে বিক্রি করে দিয়েছে। পেঁচা দাদা, তোমার টাকাগুলো আমি পরিশোধ করে দিব, তুমি আমার ছেলেকে দিয়ে দাও। আজ ওই কালুকে উচিত শিক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। এরপর কাকুলি কনককে নিয়ে বনপ্রধানের কাছে চলে আসে এবং বনপ্রধানকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, এক্ষুনি ওই কালুকে উচিত শিক্ষা দিব। তোতা, আমার সাথে কালুর বাড়িতে চল। এরপর সবাই কালুর বাড়িতে চলে আসে আর তোতা লাঠি দিয়ে কালুকে জোরে জোরে মারতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, আমাকে তোমরা মারছো কেন? মারবো না তো কি করব? শয়তান কালু, স্বর্ণ মুদ্রার লোভে কিনা তুই ছেলেকে বিক্রি করে দিয়েছিলি। তুই তো বাবা হওয়ার যোগ্য না। সৎ ছেলেকে বিক্রি করেছিস, আপন ছেলেকেও তো বিক্রি করতে পারিস। তাই আমার বন থেকে এক্ষুনি চলে যা। আমাকে ক্ষমা করে দিন বনপ্রধান। কাকুলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো খারাপ স্বামীর কোনো ক্ষমা নেই। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও।
এরপর কালু আর কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, সততার জয় সব সময়ই হয়, অন্যায় কাজ করে কখনো জয়লাভ করা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।